হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের স্বাগত। অতি অবশ্যই তোমরা কুশলে আছো। তো আজকেও আমি পরবর্তী যে অংশ অর্থাৎ পার্ট 20 অর্থাৎ 20 অংশটি পার্ট 20 অংশটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকেও আমি 60টি কোশ্চেন যেগুলো তোমাদের পড়বে সেগুলো অতি অবশ্যই বেছে বেছে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আমার খুব ভালো লাগছে, গতকাল এবং পরশু বেশ কিছু আমার ছাত্ররা আমাকে মেসেজ করেছে যে স্যার সত্যি আমরা এই জিনিসগুলো পাবো কি না। এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটু আজকে ভেঙে বলে দিই, কারণ কালকে যখন মেসেজ করলে সেখানে আমি মেসেজের রিপ্লাইও দিয়েছি এবং আজকেও আমি অতি অবশ্যই তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। দেখো, আমাদের ইতিহাসের যে অংশটা সেটা হচ্ছে নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ, এই চারটে ভাগে বিভক্ত। সেই হিসেবে নবম আর দশম এবং দ্বাদশ, একাদশ ও দ্বাদশের কিছু কিছু জায়গায় শুধুমাত্র তোমাদের তথ্যগুলো একটু আলাদা আছে, বাদ বাকি কিন্তু সব তথ্যই কিন্তু সেখানে কার্যকরী আছে। যেমন আলাদা কী কী আছে না, মারাঠা অংশটা বেশি করে কঠিন আছে, বা হচ্ছে গুপ্ত পরবর্তী যে পর্যায়গুলো সেই জায়গাগুলো, কিংবা ধরো দেখা গেল কি না ভারতের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী যে কঠিন অংশগুলো আছে মানে শেষের দিকে, কিংবা ধরো এখানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তী অংশ, বা রাশিয়ার অংশগুলো, জার্মানির অংশগুলি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং প্রথম বিশ্বযুদ্ধের মধ্যবর্তী যে পর্যায়গুলো, কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক প্রাক অবস্থাগুলো, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে জিনিসগুলো ছিল। যেমন আমি একটু আলোচনাই করে দিচ্ছি, প্রথম বিশ্বযুদ্ধের পর দেখো 1919 খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল, সেখানেতে যে ঘটনাগুলো বলা হয়েছিল সেইগুলো আছে। প্লাস 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের বুকে যে ঘটনাগুলো সেইগুলোও কিন্তু আছে। তো সেই হিসেবেই তোমাদেরকে কী করতে হবে না, সেগুলোকে অতি অবশ্যই পড়তে হবে, জানতে হবে। আর অনেকেই প্রশ্ন করছেন স্যার সিলেবাসের মধ্যে আছে না সিলেবাসের বাইরে আছে, এই যে কোশ্চেনটা করছো না, অ্যাকচুয়ালি আমাদের ইতিহাসের স্টুডেন্টদের কিন্তু এই প্রশ্নগুলো করা উচিত নয় মনে হয়, কারণ তোমাদেরকে ওভারঅল জানতে হবে, মানে শুধুমাত্র একটা লিমিটের মধ্যে জানলে হবে না। বাই চান্স ইতিহাসেরই তো অংশ এইগুলো না, তবুও তো তোমাদের দেয়া হয়নি যে সিলেবাসের মধ্যে না। যখন ভাস্কর ডা গামা ভারতবর্ষ এসেছিলেন, ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন, তখনকার কাহিনীগুলো, কিংবা ধরো আলেকজান্ডারে কেউ প্রশ্ন করেছিলেন কালকে যে আলেকজান্ডার কি আছে কি না। দেখো, এইটা হচ্ছে নন্দ বংশ, যখন হর্ষঙ্গ বংশ, শৈশনক বংশ, নন্দবংশ বা মৌর্য বংশের অংশগুলো, এই যে জায়গাগুলো থেকে যদি মানে না পড়ে থাকো, তাহলে পরবর্তী অংশগুলো কিন্তু তোমাদের কি বলবো জানা যাবে না। গুপ্ত বংশ জানতে গেলে অতি অবশ্যই চারটি বংশের আগের কাহিনীগুলো একটু জানতে হবে। তো সেই হিসেবেই দেখো, ইতিহাসের লিমিট অবশ্যই আছে আমাদের সিলেবাসে, কিন্তু আমি যখন দিই তখন লিমিটটা রাখিনি। আসলে কি বলতো, আমাদের তো নেট সেট পড়া রয়েছে নিজেদের, এবং সেইগুলো কোয়ালিফাই করে আছি। তো সেই জন্য আমাদের সিলেবাসটা অন্তত কোনো কোনো সময় আমরা কিছুটা অন্তত ক্রস করেও চলে যাই আমি। তো সেই জন্যই তোমাদের কাছে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই মার্জনা করে দিও আমায়। কিন্তু আমি এইরকমই করি যেগুলো তোমরা যাতে কমন পাও, ওই জন্যই আমি বারে বারে বলি যে তোমরা যাতে পরীক্ষাতে কমন পাও, সেই জন্যই আমি ভিডিওগুলো রেডি করি। আমার পেছনের ভিতরের যে ভিডিওগুলো আছে, এক থেকে যদি পড়ে আসো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমার অতি অবশ্যই। সেই জন্যই তোমরা অনেকে আমার পাশে রয়েছো, বেশিরভাগটাই পাশে রয়েছো, তারা অতি অবশ্যই তোমরা দেখছো। আর অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো। কিন্তু আজকে যারা শুনছো অতি অবশ্যই তোমরা দেখো, আজকে আমি কিছু নতুন জিনিস তোমাদের সামনে উপস্থাপন করছি যেগুলো তোমরা অতি অবশ্যই তোমাদের প্রয়োজনীয়। তো সেই জন্যই অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি কিন্তু তোমাদের আপ টু 14 তারিখে মানে 12-13 তারিখ পর্যন্ত তোমাদের এইরকম ব্যাখ্যামূলক জিনিসগুলো আলোচনা করব। আমি পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা করি সেটা হচ্ছে ব্যাখ্যাও করে দিই, যাতে তোমাদের খুব ভালোভাবে মনে থাকো। দেখো, আজকে আমি অনেক কিছু কঠিন জিনিস কিন্তু উপস্থাপন করছি তোমাদের, যেগুলো আমি নেট এবং সেটের বই ঘেটে তোমাদের সিলেবাসের অংশ সেগুলো আছে। তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, এক, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে জলকে সংরক্ষণ করে রাখা হতো কৃষিকাজের জন্য? এ বানওয়ালি, বি ধোলাভিরা, সি আলমগীরপুর, ডি রাখিগড়ি। এর সঠিক উত্তর হবে অপশান বি ধোলাভিরাতে। পরের প্রশ্ন, রাজস্থানের ক্ষেত্রী ছিল কোন ধাতবের ক্ষেত্র, অর্থাৎ কোন ধাতব এখানে উত্তোলন করা হতো সিন্ধু সভ্যতার সময়? এ লোহা, বি টিন, সি ব্রোঞ্জ, ডি তামা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তামা। তো আগের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে
অতি অবশ্যই ধোলাভিরা। এটা কোথায় অবস্থিত? এটা অতি অবশ্যই ধোলাভিরা, মনে রাখবে। এটা হচ্ছে গুজরাটে, গুজরাটে অবস্থিত, ঠিক আছে। আর খেতড়িতে তামার খনি ছিল। পরে প্রশ্ন, ব্রহ্মবাদিনী নারী ছিলেন লোপামুদ্রা, তিনি কার স্ত্রী ছিলেন? এ অগস্ত্যমুনির, বি দুর্বাসা, সি কান্যমুনি, ডি বাল্মীকি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অগস্ত্যমুনির। পরে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অনুলোম ও প্রতিলোম বিবাহ পদ্ধতি কোন উপনিষদে উল্লেখ আছে? তো এর সঠিক অপশান হচ্ছে মান্ডুক্য উপনিষদ, বি বৃহদারণ্যক উপনিষদ, সি ছান্দক উপনিষদ, ডি মান্ড উপনিষদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ছান্দোগ্য উপনিষদ। অনুলোম বিবাহ আমি এর আগের ভিডিওতে দেওয়া আছে, দেখবে। অনুলোম বিবাহ হচ্ছে উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর যে বিবাহ তাকে বলা হচ্ছে অনুলোম বিবাহ। আর প্রতিলোম বিবাহ উচ্চবর্ণের নারীর সঙ্গে নিম্নবর্ণের পুরুষের যে বিবাহ তাকে বলা হয় প্রতিলোম বিবাহ। তো অতি অবশ্যই এই জন্যই আমি বলি যে এইগুলো আমি নতুন নতুন তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি, অতি অবশ্যই দেখো, তোমাদের নিজেদেরই মনে হবে এগুলো। কিন্তু এগুলো তোমাদের পড়া নাই, অথচ কিন্তু এগুলো এইরকম ডিপলি 60টা মোট প্রশ্ন হবে। তাহলে কোথা থেকে কত ডিপলি তোমাদেরকে পড়ে থাকতে হবে সেটা তোমরা নিজেরাই ভাবো, এটা তোমাদের বিবেচনাধীন। কেমন? পরে প্রশ্ন, গৌতম বুদ্ধের মাতা মায়াদেবী গৌতম বুদ্ধের জন্মের কত দিনের মধ্যে মারা গিয়েছিলেন? এ 5 দিনে, বি 7 দিনে, সি 9 দিনে, ডি 11 দিনে। এর সঠিক উত্তর হবে অপশান বি, 7 দিনে। মানে গৌতম বুদ্ধের যখন 7 দিনের জন্ম, তারপরেই অর্থাৎ আঁতুড়ের সময়কালেই তার মা মারা গিয়েছিলেন এবং তাকে পালন করেছিলেন তার মাসি প্রজাপতি গৌতমী। তো রাজা শুদ্ধোধনের নাকি উপপত্নী ছিলেন, এইটা নাকি বিভিন্ন বইতে রয়েছে। তো রাজমাতা গৌতমী তাকে লালন পালন করেছিলেন এবং তার ফলেই তার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। কেমন? কিন্তু তার বাল্য নাম কী ছিল? সিদ্ধার্থ, মনে রাখবে, সিদ্ধার্থ। পরে প্রশ্ন, একজন বৃদ্ধ মানুষ, একজন ব্যাধিগ্রস্ত মানুষ, একটি মৃতদেহ ও একজন সন্ন্যাস, এই 4টি দৃশ্য দেখে কে ব্যাকুল এবং ব্যথিত হয়েছিলেন? এ ঋষভনাথ, বি পরেশনাথ, সি মহাবীর, ডি গৌতম বুদ্ধ। তো অতি অবশ্যই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কারণ একজন বৃদ্ধ মানুষ মানে বয়স্ক মানুষ, একজন ব্যাধিগ্রস্ত মানে পা বা শরীরে কোনো একটা ক্ষত অবস্থা মানুষ, একটি মৃতদেহ মানে 4জন চৌদোলাতে অর্থাৎ 4জন মানুষে নিয়ে যাচ্ছেন একটি মৃতদেহ, ও একজন সমকান্তি সন্ন্যাস, এই 4টি দৃশ্য দেখে মানে তার মনের মধ্যে অতি অবশ্যই উৎপন্ন হয়েছিল যে আমি জানতে চান যে এইটা কেন হয়, কী হয়েছিলেন, এবং সেই জন্যই তিনি কী করেছিলেন, অতি অবশ্যই নিজেকে মনটাকে আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করেছিলেন। তিনি হলেন গৌতম বুদ্ধ, 4টি দৃশ্য দেখে। পরে প্রশ্ন, গৌতম বুদ্ধের বোধিবৃক্ষ কেটেছিলেন এমন 2জন রাজার নাম লেখো। এই যে দেখো, এই কোশ্চেনটা খুবই কঠিন, তোমাদের যতই পড়ো দেখো। তাহলে গৌতম বুদ্ধের বোধিবৃক্ষটি কেটেছিলেন এমন 2জন রাজার নাম। অপশান এ পুষ্যমিত্র শুঙ্গ ও শশাঙ্ক, অপশান বি অশোক ও কনিষ্ক, অপশান সি বিম্বিসার ও অজাতশত্রু, অপশান ডি হর্ষবর্ধন এবং সমুদ্রগুপ্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ পুষ্যমিত্র শুঙ্গ এবং শশাঙ্ক, এরা দুজনেই বোধিবৃক্ষ কেটেছিলেন। বোধিবৃক্ষ কি না? বোধিবৃক্ষ হচ্ছে গৌতম বুদ্ধ যেখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন বা দিব্যজ্ঞান লাভ করেছিলেন, সেই বৃক্ষটিকে বলা হচ্ছে বোধিবৃক্ষ। পরে প্রশ্ন, কাশী মহাজনপদটি কোন কোন নদীর মিলনস্থলে অবস্থিত? এ যমুনা এবং সোন, বি গঙ্গা ও যমুনা, সি গঙ্গা এবং করতোয়া, ডি বরুণ ও আসি বা বরুণ ও অসি অর্থাৎ বারাণসী। বরুণ আর অসিকে নিয়ে বারাণসী। কাশী মহাজনপদটি বরুণ আর অসি এই দুটো নদীর মাঝে মানে এই দুটো নদীর মিলনস্থলে অবস্থিত ছিল, সেই জন্যই বারাণসী বলা হয়ে থাকে। কাশীকে অনেক সময় বারাণসী বলা হয়ে থাকে, কারণ বরুণ আর অসি এই দুটি নদীর মিলনস্থলে এই কাশী মহাজনপদটি গড়ে উঠেছিল। পরে প্রশ্ন, মৌর্য যুগের স্বর্ণমুদ্রার নাম কী ছিল? এ প্যাগোডা, বি মোনা, সি সুবর্ণ, ডি মশাকা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি সুবর্ণ। দেখো কঠিন কোশ্চেন এইটাও। পরে রাধাগুপ্ত কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা, আর এসএসসি এরকম কোশ্চেন হওয়া আমি মনে করি পছন্দের। রাধাগুপ্ত কে ছিলেন? এ সমুদ্রগুপ্তের সম্রাট অশোকের মন্ত্রী, বি সম্রাট বিম্বিসারের মন্ত্রী, সি সম্রাট সমুদ্রগুপ্তের মন্ত্রী, ডি সম্রাট
পদ্মনন্দের মন্ত্রী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সম্রাট অশোকের মন্ত্রী ছিলেন রাধাগুপ্ত। পরের প্রশ্ন, বৌদ্ধগণ অশোকাবদান থেকে জানতে পারা যায় যে অশোকের মাতা ছিলেন চম্পা রাজ্যের ব্রাহ্মণ কন্যার মেয়ে। তার নাম কি ছিল? এ সুভদ্রাঙ্গী, বি অভদ্রাঙ্গী, সি কুশলাঙ্গী, ডি বৎসসেনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সুভদ্রাঙ্গী। দেখো, অশোক মহান সম্রাট অশোকের মাতার নাম ছিল কি? এটাও কিন্তু কঠিন কোশ্চেন, আমাকে সেই বই থেকে খুঁজে অতি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরেছি। পরের প্রশ্ন, বৌদ্ধগ্রন্থ দীপবংশ অনুসারে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন নিগ্রোধের কাছে, কিন্তু মহাবংশ অনুসারে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন যার কাছে? তিনি হলেন এ বুধগুপ্ত, বি রাধাগুপ্ত, সি উপগুপ্ত, ডি সৌম্যগুপ্ত। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, উপগুপ্তের কাছে। কিন্তু বৌদ্ধগ্রন্থ দীপবংশ অনুসারে অশোক যার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে নিগ্রোধ। সে নিগ্রোধ কে ছিলেন? নিগ্রোধ ছিলেন অশোকের কাকাতো ভাই, অর্থাৎ অশোকের থেকেও বয়সে ছোট এই নিগ্রোধ, এবং মাত্র 7 বছর বয়সে এই নিগ্রোধ বৌদ্ধ ধর্ম মাত্র 7 বছর বয়সে গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, মৌর্য যুগে ব্যবহারিক কাকে বলা হতো? এ প্রধান বিচারককে, বি প্রধানমন্ত্রীকে, সি রাজপ্রাসাদের হারেমে প্রধানকে, ডি প্রতিরক্ষা মন্ত্রীকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রধান বিচারককে বলা হতো ব্যবহারিক। পরের প্রশ্ন, চটাস ও ভটাস, খুব কঠিন প্রশ্ন এটা। দেখো, চটাস ও ভটাস কি? বিম্বিসারের পদাতিক বাহিনী, বি অশোকের পদাতিক বাহিনী, সি সমুদ্রগুপ্তের পদাতিক বাহিনী, ডি হর্ষবর্ধনের পদাতিক বাহিনী। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হর্ষবর্ধনের পদাতিক বাহিনীকে বলা হতো চটাস ও ভটাস। কেমন? পরের প্রশ্ন, গুপ্ত পরবর্তী যুগের বৃষ্টি বা ভিষ্টি বলতে কি বোঝানো হতো? এক প্রকার বেগাশ্রম, বি এক প্রকার বৃষ্টি, এক প্রকার খাদ্য, ডি গুপ্তচরদের খবর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গুপ্ত পরবর্তী যুগে এক প্রকার বেগাশ্রমকে বলা হতো বৃষ্টি বা ভিস্তি বলা হতো। কেমন? এটা বেগাশ্রম ছিল, অর্থাৎ কোনো অর্থে ছাড়াই যে শ্রম দিতে হতো তাকে বেগাশ্রম বলা হতো। পরের প্রশ্ন, প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হতো? এ গৌতম বুদ্ধকে, বি ফাইহেনকে, সি হিয়েনসাংকে, ডি ইসিংকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হিয়েনসাংকে বলা হতো প্রিন্স অফ পিলগ্রিমস। কেমন? পরের প্রশ্ন, প্রতি 5 বছর ছাড়া কোথায় মহামক্ষ পরিষদ বসত? এ কুরুক্ষেত্রে, বি অযোধ্যাতে, সি বল্লভীতে, ডি প্রয়াগে। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি, প্রয়াগে। প্রতি 5 বছর ছাড়া মহামক্ষ ক্ষেত্র গড়ে তুলেছিলেন কে? না হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন মহামক্ষ পরিষদ বা মহামক্ষ ক্ষেত্র গড়ে তুলেছিলেন। প্রতি 5 বছর অন্তর অন্তর তিনি কী করতেন? তার রাজকোষে যে জমানো অর্থ, সেই অর্থটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতেন, দিয়ে ওখানেতে প্রয়াগেতে গঙ্গাতে চান করে, মানে গঙ্গা নদীর পবিত্র জলে চান করে তার বসনটা পর্যন্ত, অর্থাৎ পোশাকটা পর্যন্ত দান করে রাজর্ষির কাছ থেকে নতুন পোশাক বা থান পোশাক পরে তিনি তারপরে আবার পরবর্তী 5 বছরের জন্য রাজকার্য পরিচালনা করতেন। তো এইটা হচ্ছে মহামক্ষ পরিষদ, প্রতি 5 বছর অন্তর অন্তর এটি হতো প্রয়াগেতে। পরের প্রশ্ন, কোন কদম্ব রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে বাতাপিকুণ্ড উপাধি নিয়েছিলেন? দেখো, তোমাদের এটা সিলেবাসের বাইরে, কিন্তু আমার মনে হয়েছে আমি এটা দিয়েছি, কিন্তু হয়েছে সিলেবাসের বাইরে। কিন্তু এ প্রথম নরসিংহবর্মন, বি দ্বিতীয় নরসিংহবর্মন, সি তৃতীয় নরসিংহবর্মন, ডি পঞ্চম নরসিংহবর্মন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রথম নরসিংহবর্মন, কারণ তিনি বাতাপিকুণ্ড উপাধি লাভ করেছিলেন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে। কেমন? দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি বা বাতাপি, সেই বাতাপি বা বাদামি জয় করেছিলেন প্রথম নরসিংহ
বর্মন, তিনি ছিলেন কদম্ব শাসক। তো সেই হিসেবেই অতি অবশ্যই মনে রাখতে হবে, এটা সিলেবাসের বাইরে কিন্তু আমি তবুও দিয়েছি। পরে প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল পাল, পতিয়ার এবং রাষ্ট্রকূটদের মধ্যে। হ্যাঁ, আমাকে অতি অবশ্যই একজন মেসেজ করেছে, স্যার ত্রিশক্তি সংগ্রাম তো আমাদের সিলেবাসে নেই। আরে ভাই, অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে তোমাদের পাল তো আছে, পাল রাজাদের কথা যদি তোমাকে পড়তে হয়, পাল বা সেনেদের, তাহলে তো তোমাকে এই জায়গাটা তো অটোমেটিক চলে আসবে। যেমন চুল টানলে মাথায় এসে যাবে, ঠিক সেই রকম এইটাও এসে যায়। কেমন? তো সেই জন্যই যে ভাই আমাকে মেসেজ করেছো তাকে আমি একটু বলছি, অতি অবশ্যই পাল বংশ তো আছে, তাহলে পাল, প্রতিহার, রাষ্ট্রকূটের মধ্যে হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম, তাহলে এইটা কি আর বাদ দিতে পারি? সেই জন্যই আমি তোমার প্রশ্নের উত্তরটা এখন দিয়ে দিলাম আর কি। তাহলে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজাদের মধ্যে। তো এই যে প্রতিহার কথার অর্থ কী? এ সামরিক প্রধান, বি রাজস্বমন্ত্রী, সি পদাতিক বাহিনীর প্রধান, ডি দ্বাররক্ষী। এর সঠিক উত্তর হবে অপশান ডি, হচ্ছে ত্রিশক্তি সংগ্রামে যে প্রতিহার কথার অর্থ হচ্ছে দ্বাররক্ষী, অর্থাৎ যারা রাজার গেটেতে পাহারা দেয় তাদেরকে বলে দ্বাররক্ষী। পরে প্রশ্ন, কারা কোচিন, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন? এ ফরাসিদের, বি ইংরেজদের, সি পর্তুগিজদের, ডি ওলন্দাজদের। এর সঠিক উত্তর হবে অবশ্যই কোচিন, চুঁচুড়া এবং কাশিমবাজার ছিল পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি। তবে তার পার্শ্ববর্তী অঞ্চলে ওলন্দাজরাও কিন্তু তাদের বাণিজ্য ঘাঁটি গড়ে তুলেছিলেন। পরে প্রশ্ন, 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, ঠিক কথা? একদিকে ছিল আকবরের অভিভাবক বৈরাম খাঁ, অপরদিকে ছিল হিমু কার সেনাপতি ছিলেন? এ আদিল শাহ, বি ইব্রাহিম লোদি, সি মাহমুদ লোদি, ডি হুমায়ুন লোদি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আদিল শাহের সেনাপতি ছিলেন। পরে মোল্লা দো পিয়াজা কার রাজসভার রত্ন ছিলেন? এ হুমায়ুনের, বি শেরশাহের, সি আকবরের, ডি ঔরঙ্গজেবের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আকবরের। পরে প্রশ্ন, তিনি ছিলেন মুঘল সম্রাটের তৃতীয় পুত্র। পিতার অসুস্থতার সুযোগে তিনি অন্য 3 ভাইকে পরাজিত এবং হত্যা করে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। মানে 3 ভাইকে হত্যা করেছিলেন পিতার অসুস্থতার সুযোগ নিয়ে, এবং তিনি ছিলেন এমন একজন মুঘল সম্রাটের সন্তান, তিনি হচ্ছেন তৃতীয় সন্তান। সে হলেন, তিনি কে? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি শাহজাহান, অপশান সি দারা শিকো, অপশান ডি ঔরঙ্গজেব। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গজেব। তাহলে বাকি যে 3 জন ছিল, একজন হল দারা শিকো, শাহ সুজা, দারা শিকো, পুরোটা ধরছে না তার জন্য বলছি দারা শিকো, শাহ সুজা, আর একজনের নাম হচ্ছে মুরাদ, ও চতুর্থ জন ছিলেন ঔরঙ্গজেব। দারা শিকো, শাহ সুজা, তারপরে ছিলেন ঔরঙ্গজেব, আর মুরাদ ছিলেন সবথেকে ছোট ভাই। তাহলে এই 3 জনকেই তিনি পরাজিত করেছিলেন, করে মুঘল সম্রাট হয়েছিলেন। কে? না, ঔরঙ্গজেব। পরে প্রশ্ন, ভারত থেকে ময়ূর সিংহাসন, কোহিনূর মণি, প্রচুর মণিমুক্ত, 15 কোটি টাকা মহার্ঘ, পোশাক পরিচ্ছদ, অসংখ্য হাতি, দাসদাসী ও শিল্পী এবং ঘোড়া ও উট আসবাবপত্র প্রভৃতি ভারত থেকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিলেন কে? এ নাদির শাহ, বি মেহেরকুল, সি তরমাশিরিন, ডি চেঙ্গিস খাঁ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নাদির শাহ। তিনি 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন এবং এত কিছু জিনিসগুলোকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিলেন। হয়েছে তো নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন তখন মুঘল সম্রাট কে ছিলেন? তখন ছিলেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। কেমন? মোহাম্মদ শাহ। পরে প্রশ্ন, পাট্টা বলতে বোঝায়? এ জমির উপর শিল্পীর অধিকার স্বরূপ সরকারিপত্র, বি জমির উপর কৃষকের অধিকার স্বরূপ সরকারিপত্র, সি জমির উপর বণিকের অধিকার স্বরূপ সরকারিপত্র, ডি এদের কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পাট্টা বলতে বোঝায়
জমির উপর কৃষকের অধিকার স্বরূপ সরকারি যে পত্র দেওয়া হতো সরকার থেকে। পরে ফরিদ খাঁ বা শের খাঁ কখন শেরশাহ উপাধি নিয়েছিলেন? এ সাসারামের রাজাকে পরাজিত করে, বি মাহমুদ লোদিকে পরাজিত করে, সি হুমায়ুনকে পরাজিত করে, ডি সংগ্রাম সিংহকে পরাজিত করে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করেছিল। কোন যুদ্ধ? অতি অবশ্যই 1539 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম আমি বলবো না, কারণ ভিডিওতে দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে 1540 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধটা হচ্ছে অবশ্যই বিল্লগ্রামের যুদ্ধ, বুঝছে, কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধকে। তো অতি অবশ্যই তোমরা মনে রাখবে, হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করে শেরশাহ এই দুটো যুদ্ধে 1539 এবং 1540 খ্রিস্টাব্দের যুদ্ধে পরাজিত করে, তারপরেই হুমায়ুনকে পরাজিত করার পরেই শেরশাহ উপাধি নিয়েছিলেন। তার আগে নাম ছিল শের খাঁ বা ফরিদ খাঁ। পরে প্রশ্ন, ইবাদতখানা কোথায় অবস্থিত? এ ফতেপুর সিক্রিতে, বি আগ্রাতে, সি লালকেল্লাতে, ডি আজমিরে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ফতেপুর সিক্রিতে। পরে প্রশ্ন, বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। একদম ঠিক কথা। এবং কবে? তারিখটা কবে ছিল? এ 23শে মার্চ, বি 23শে এপ্রিল, সি 23শে মে, ডি 23শে জুন। তাহলে পলাশি যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের, তারিখটা হচ্ছে 23শে জুন। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। কেমন? আর অপরদিকে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ ছিলেন। হয়েছে? পরে প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে ভারতে হারমাত বা জলদস্যুতা করতো কোন নাবিকরা? এটা খুব কঠিন প্রশ্ন। এ স্পেনীয়রা, বি পর্তুগিজরা, সি ইংরেজরা, ডি ডাচরা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, পর্তুগিজরা। পরের প্রশ্ন, ইংরেজদের সঙ্গে দ্বন্দ্বের কারণে কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন? এ মির্জাফর, বি মুর্শিদকুলি খাঁ, সি মীর কাসিম, ডি সিরাজউদ্দৌলা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মীর কাসিম। কারণ ইংরেজরা যখন মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসলেন এবং নবাব হলেন, তখন ইংরেজদের উৎকোচ দিয়ে সে ভেবেছিল যে আমি খুব সহজেই পার পেয়ে যাব, কিন্তু ইংরেজরা তাকে অত সহজেই ছেড়ে দেয়নি এবং প্রত্যেকটা রাজনৈতিক ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার নাক গলাতে শুরু করে এবং হস্তক্ষেপ করে। তাই তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে, বিহারের মুঙ্গেরেতে স্থানান্তর করেছিলেন। তো তখন ইংরেজরা লক্ষ্য করলেন যে যেহেতু উনি রাজধানী স্থানান্তর করেছেন এবং আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হতে থাকে। যদিও তার আগে আরও দু তিনটে যুদ্ধ হয়েছিল, গিরিয়া যুদ্ধ, উদয়নালার যুদ্ধ, কাটোয়ার যুদ্ধ, এগুলো হয়েছিল। তো তারপরে মীর কাসিমকে পদচ্যুত করার চেষ্টা করেন এবং তখন মীর কাসিম বাংলা নবাব হয়েও অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ত্রিশক্তি মৈত্রী করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু সেই যুদ্ধেতেও সবাই পরাজিত হয়েছিলেন। কেমন? পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানি যে সন্ধি 1765 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেছিল, এইটা কিন্তু খুব কঠিন প্রশ্ন হচ্ছে। এ এলাহাবাদের দ্বিতীয় সন্ধি, বি এলাহাবাদের প্রথম সন্ধি, সি এলাহাবাদের তৃতীয় সন্ধি, ডি এলাহাবাদের চতুর্থ সন্ধি। এর সঠিক উত্তর হবে অপশান বি, এলাহাবাদের প্রথম সন্ধি করেছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কার সঙ্গে? অযোধ্যা নবাব সুজাউদ্দৌলার সঙ্গে। সেখান থেকে প্রায় 50 লক্ষ টাকা, অনেক বইতে 53 লক্ষ টাকা, এবং কারা ও এলাহাবাদ প্রদেশ, কারা ও এলাহাবাদ প্রদেশ, এলাহাবাদ, এই দুটি প্রদেশ নিয়ে নেয়। কার কাছ থেকে? না, সুজাউদ্দৌলার কাছ থেকে। কারা ও এলাহাবাদ প্রদেশ এবং প্রায় 50 লক্ষ টাকা, এবং সেই টাকা নিয়ে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে হয়েছে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে কী করেন, সেই কারা প্রদেশ আর এলাহাবাদ প্রদেশ এবং 26 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে শুভ বাংলা অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যাতে দেওয়ানি লাভের অধিকার লাভ করেছিলেন। এইটা মনে রাখবে, এলাহাবাদের দ্বিতীয় সন্ধিও গুরুত্বপূর্ণ, প্রথম সন্ধিও গুরুত্বপূর্ণ, এবং সবগুলোই ইংরেজদের পক্ষে ছিল। পরে প্রশ্ন,
জব চার্নক 1690 খ্রিস্টাব্দে কলকাতা, সুতানুটি, গোবিন্দপুর এই তিনটি গ্রাম ক্রয় করেছিলেন যে জমিদারের কাছ থেকে। তিনি হলেন এ অমিয় চৌধুরী, বি অমিতাভ চৌধুরী, সি সাবর্ণ চৌধুরী, ডি রাজেশ চৌধুরী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সাবর্ণ চৌধুরীর কাছ থেকে। কারণ সেই সময় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে জমিদারি সত্ত্বটা ছিল সেটা হচ্ছে সাবর্ণ চৌধুরী দেখভাল করতেন, মানে তদারকি করতেন। পরে প্রশ্ন, কোন গভর্নরের সময় ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল? এ জন কাটিয়ার, বি লর্ড ক্লাইভ, সি লর্ড নেপিয়ার, ডি লর্ড ভেরোলেস্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জন কাটিয়ারের সময় 76 মন্বন্তর হয়েছিল। 76 মন্বন্তর কবে হয়েছিল না, বাংলা যদি হয় সেটা হচ্ছে 1176, আর ইংরেজি হলে 1770 খ্রিস্টাব্দে। কেমন? এই 76 মন্বন্তর সম্পর্কে আমি পূর্বের ভিডিওতে অনেকটা তথ্য দিয়েছি তোমাদের। পরে প্রশ্ন, সলবায়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধির শর্ত কী ছিল? ইংরেজ ও মারাঠাদের মধ্যে আগামী 20 বছর শান্তি বজায় থাকবে, বি দ্বিতীয় মাধবরাও পেশোয়া বলে স্বীকৃত হন এবং রঘুনাথ রাও বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তি পান, সি সল্টসেট থানে ও মুম্বাই সংলগ্ন অঞ্চলে ইংরেজদের বাণিজ্য ও রাজস্ব অধিকার লাভ করে, ডি উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরে সবকটি সঠিক। পরে প্রশ্ন, সব লাল হো জায়েগা এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? এ নানা ফড়নবিস, বি হায়দার আলী, সি রণজিৎ সিংহ, ডি টিপু সুলতান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রণজিৎ সিংহ। এইটার একটা প্রত্যুত্তর হলো এরকম, তো 1809 খ্রিস্টাব্দে অমৃতসরে সন্ধি হয়েছিল ইংরেজদের সঙ্গে এই রণজিৎ সিংয়ের, কিন্তু হলে কী হবে, তারপর আস্তে আস্তে ইংরেজরা শর্তবিলম্ব নীতি বা অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা আস্তে আস্তে সারা ভারতের বৃহত্তর রাজ্যগুলিকে জয় করে নিতে থাকে অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা যুদ্ধের মধ্য দিয়ে। তখন রণজিৎ সিং খুব আক্ষেপের সঙ্গে বলে দিয়েছিলেন যে হয়তো আমার রাজ্যটিও চলে যাবে, সেই জন্যই তিনি ভবিষ্যৎবাণী একটা করেছিলেন যে সব লাল হয়ে যায়গা, লাল হয়ে যায়গা মানে ইংরেজদের দখলে চলে যাবে সব। পরে প্রশ্ন, হায়দার আলী কাদের নিয়ে ইংরেজ বিরোধী ত্রিশক্তি জোট গঠন করেছিলেন? তো হায়দার আলী কাদেরকে নিয়ে ইংরেজ বিরোধী ত্রিশক্তি জোট গড়ে তুলেছিলেন? এ মহীশূর, হায়দ্রাবাদ এবং মারাঠা, বি মারাঠা, পাঞ্জাব ও মহীশূর, সি পাঞ্জাব, মহীশূর ও রাজপুতানা, ডি রাজপুতানা, মহীশূর ও হায়দ্রাবাদ। এর সঠিক উত্তর হবে অপশান এ। কেমন? মহীশূর, হায়দ্রাবাদ এবং মারাঠাদের মধ্যে নিয়েছিলেন অবশ্যই। পরে প্রশ্ন, কোন নদীকে সাম্রাজ্যের সীমারেখা নির্ধারণ করে ইংরেজ এবং রণজিৎ সিংয়ের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো এর অপশান হচ্ছে এ সিন্ধু নদী, বি সরস্বতী নদী, সি বিতস্তা নদী, ডি শতদ্রু নদী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শতদ্রু নদীকে। পরে প্রশ্ন, সুকার চাকিয়া মিসলের অধিপতি ছিলেন রণজিৎ সিংহ। সঠিক প্রশ্ন, এটা কিন্তু অবজেক্টিভ হিসাবে খেয়াল রাখবে। তিনি কতগুলি মিসল বা দলকে ঐক্যবদ্ধ করেছিলেন? এ 10টি, বি 12টি, সি 14টি, ডি 16টি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কোনো কোনো বইয়েতে 13টি আছে, কিন্তু 13টি হবে না, অতি অবশ্যই 12টি হবে। আর রণজিৎ সিংহ এই সুকের চেকিয়া মিসলের অধিপতি ছিলেন। কেমন? তো এই রণজিৎ সিং কী করেছিলেন না 12টি মতান্তরে 13টি মিসলকে ঐক্যবদ্ধ করেছিলেন, করে তিনি অতি অবশ্যই শিখদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরে প্রশ্ন, কংগ্রেসের কোন নেতারা ইংরেজদের সঙ্গে আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন? এ নরমপন্থীরা, বি চরমপন্থীরা, সি সাম্রাজ্যবাদীরা, ডি গণতন্ত্রীরা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নরমপন্থীরা আবেদনদের সঙ্গে আবেদন নিবেদন বা অনুগত নীতিতে চলতেন। কেমন? সেই জন্য এদিকে বলা তো নরমপন্থী। পরে প্রশ্ন, কংগ্রেসের প্রথম দিকের দাবি কী ছিল? এ বেশি সংখ্যায় ভারতীয়দের সরকারি উচ্চপদ নিয়োগ, বি আইনসভায় ভারতীয় সদস্য সংখ্যা ইংরেজদের তুলনায় বৃদ্ধি করা, সি ভারতীয়দের প্রতি শোষণমূলক আইন প্রত্যাহার ও তাদের উপর অন্যায় অত্যাচারের প্রতিকার, ডি উপরের সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি সঠিক। পরে প্রশ্ন, মহাবিদ্রোহের সময় অযোধ্যার নবাব কে ছিলেন? সঠিক এর অপশানগুলো দেখো, এ সৈয়দ আলী, বি ওয়াজেদ আলী শাহ, সি কুনওয়ার সিং, ডি ফজল আলী।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ওয়াজেদ আলী শাহ। তিনি ছিলেন মহাবিদ্রোহের সময় অযোধ্যা নবাব। মহাবিদ্রোহ কবে হয়েছিল? অতি অবশ্যই 1857 খ্রিস্টাব্দে। কেমন? এবং এই মহাবিদ্রোহের বিখ্যাত একজন নেতা ছিলেন সিপাহী মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? এ গোপালকৃষ্ণ গোখলে, বি বদরুদ্দিন তয়েবজি, সি মদনমোহন মালব্য, ডি বিনায়ক দামোদর সাভারকর। তো অভিনব ভারত অতি অবশ্যই যিনি করেছিলেন অপশান ডি, বি.ডি. সাভারকর, অভিনব ভারত। পরের প্রশ্ন, ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? এ দ্বিতীয় বাহাদুর শাহ, বি প্রথম বাহাদুর শাহ, সি প্রথম শাহ আলম, ডি দ্বিতীয় শাহ আলম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অপশান বি নয়, এটা ভুল হয়েছে, অপশান এ হবে। কেমন? এটা ভুল বলেছি, অপশান এ দ্বিতীয় বাহাদুর শাহ। কারণ তিনি অতি অবশ্যই মহাবিদ্রোহে অংশগ্রহণ করার জন্য 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার তাকে রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়েছিলেন এবং সেখানে 1862 মতান্তরে 64 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থটিকে রচনা করেন? এ অবনীন্দ্রনাথ ঠাকুর, বি রামমোহন রায়, সি দয়ানন্দ সরস্বতী, ডি কেশবচন্দ্র সেন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন এবং তিনি যে আন্দোলনের জনক সেটা হচ্ছে শুদ্ধি আন্দোলন। শুদ্ধি আন্দোলন। কেমন? শুদ্ধি আন্দোলনের তিনি জনক ছিলেন। পরের প্রশ্ন, বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্ত কোন সমিতির সদস্য ছিলেন বা গড়ে তুলেছিলেন? এ অনুশীলন সমিতি, বি যুগান্তর সমিতি, সি সুহৃদ সমিতি, ডি নারী কর্ম সমিতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যুগান্তর সমিতি। পরের প্রশ্ন, মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের সময় ভারত সচিব কে ছিলেন? এ লর্ড লিটন, বি লর্ড স্ট্যানলি, সি লর্ড মন্টেগু, ডি লর্ড জ্যাকসন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, লর্ড স্ট্যানলি। পরের প্রশ্ন, ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয়রা প্রথম যে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন? এ বঙ্গভাষা প্রকাশিকা সভা, বি জমিদারি সভা, সি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ডি ল্যান্ড হোল্ডার সোসাইটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি গড়ে উঠেছিল 1836 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেছিলেন 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। ঠিক কথা। তো এই রাখির রং কেমন ছিল? এ কালো রঙের, বি সাদা রঙের, সি সবুজ রঙের, ডি হলুদ রঙের। তো রাখির অতি অবশ্যই রঙটা ছিল অপশান ডি, হলুদ রঙের। কারণ এই রাখির যে সুতো সেটা হলুদ, সৌভ্রাতৃত্বের এবং অতি অবশ্যই ব্রিটিশ বিরোধী কর্মপন্থার প্রতীক ছিল। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেছিলেন, মানে যেই দিন বঙ্গভঙ্গের দিন ধার্য হয়েছিল 16 অক্টোবর। পরের প্রশ্ন একটু বড় এবং কঠিন আছে, দেখো একটু। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময়কালে R.W. কার্লাইল কর্তৃক জারি করা একটা আদেশ যা ছাত্রদের রাজনীতি হয়েছে স্বদেশী আন্দোলনের যোগদান নিষিদ্ধ করা হয় এবং কলেজগুলির সরকারি সহায়তা বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। কোন সার্কুলারে? এ কার্লাইল সার্কুলারে, বি লিওন সার্কুলারে, সি স্যাডলার সার্কুলারে, ডি রাওলাট সার্কুলারে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কার্লাইল সার্কুলারেতে। পরের প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র নিষিদ্ধ আইন কে জারি করেছিলেন? এ লর্ড নর্থব্রুক, বি লর্ড রিপন, সি লর্ড কার্জন, ডি লর্ড লিটন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লর্ড লিটন। এই মাতৃভাষা সংবাদপত্র আইন নিষিদ্ধ, এইটার অপর নাম হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কেমন? এইটা মনে রাখবে, কোশ্চেন কিন্তু ঘুরিয়েও হতে পারে। সেই জন্যই মাতৃভাষা সংবাদপত্র আইনের অপর নাম হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটি লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে করেছিলেন, মনে রাখবে। হ্যাঁ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ হাওড়ার বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কবে? এ 1893 খ্রিস্টাব্দে মে মাসে,
বি 1895 খ্রিস্টাব্দে মে মাসে, সি 1897 খ্রিস্টাব্দে মে মাসে, ডি 1899 খ্রিস্টাব্দের মে মাসে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1897 খ্রিস্টাব্দের মে মাসে। হয়েছে? কোথায় অবস্থিত? না বেলুড়ের হাওড়ার বেলুড়েতে রামকৃষ্ণ মিশন গড়ে তুলেছিলেন কে? না স্বামী বিবেকানন্দ। পরে প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মুসলিম নেতা হলেন? এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি সালিমুল্লাহ খান, সি আব্দুল কাদির গজনবী, ডি আব্দুল রসুল বা আব্দুল লতিফ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আব্দুল রসুল বা আব্দুল লতিফ। পরে প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহ 1929 খ্রিস্টাব্দের কোন সম্মেলনে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? এ নিখিল ভারত মুসলিম সম্মেলনে, বি নিখিল ভারত হিন্দু সম্মেলনে, সি নিখিল ভারত শ্রমিক সম্মেলনে, ডি নিখিল ভারত কৃষক সম্মেলনে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিখিল ভারত মুসলিম সম্মেলনে। সালটা কবে? 1929 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। হয়েছে? এইটা মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য 14 দফা নীতি 14 দফা ঘোষণা করেছিলেন দাবি। পরে প্রশ্ন, চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু ও মদনমোহন মালব্যের সহযোগিতায় স্বরাজ দল গড়ে তুলেছিলেন, সেটি কবে? এ 1921 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, বি 1922 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি, সি 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, ডি 1924 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। পরে প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা গড়ে উঠেছিল 1936 খ্রিস্টাব্দে এলাহাবাদে। এর প্রথম সম্পাদক কে ছিলেন? এ স্বামী সহজানন্দ, বি স্বামী বিদ্যানন্দ, সি স্বামী দেবানন্দ, ডি স্বামী রামানন্দ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্বামী সহজানন্দ। কবে গড়ে তুলেছিলেন? 1936 খ্রিস্টাব্দে। কোথায়? না এলাহাবাদে। আর এই সারা ভারত কিষাণ সভার অন্য নাম হচ্ছে অল ইন্ডিয়ান পিজেন্ট কংগ্রেস। কেমন? পরে প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালের সংগঠনগুলির নাম কি? সন্ত্রাসের রাজত্বকালের সংগঠনের নাম: এ জননিরাপত্তা সমিতি, বি বিপ্লবী বিচারালয়, সি সাধারণ নিরাপত্তা সমিতি, ডি উপরের সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরে সবগুলি সঠিক। সন্ত্রাসের রাজত্বকাল যেটা হয়েছিল তার রূপকার ছিলেন রোবসপিয়ার। আমি কিন্তু এর আগের ভিডিওতেও দিয়েছি, তো সেখানে দেখতে পাবে জননিরাপত্তা সমিতি, বিপ্লবী বিচারালয় এবং সাধারণ নিরাপত্তা সমিতি। তো জননিরাপত্তা সমিতি এবং সাধারণ নিরাপত্তা সমিতির মধ্য থেকে যে ব্যক্তিগুলোকে সরাসরি মনে হতো যে তারা দোষী, তাদেরকে চিহ্নিতকরণ করার পরই তারপরে বিপ্লবী বিচারালয় বিচার হতো এবং তারপরে তাদেরকে হত্যা করা হতো একটা যন্ত্রের মধ্য দিয়ে, তার নাম হচ্ছে গিলোটিন। এটা মনে রাখবে, গিলোটিন যন্ত্রে। পরে প্রশ্ন 57 নম্বর অতি অবশ্যই কঠিন প্রশ্ন। দেখো, নেপোলিয়ন 300টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য তৈরি করার পর কনফেডারেশন অব দি রাইন নামক একটি রাষ্ট্রসংঘ গঠন করেছিলেন? এ 32টি, বি 37টি, সি 39টি, ডি 47টি। এর সঠিক উত্তর হবে অপশান সি 39টি। পরে প্রশ্ন, রাশিয়া যার প্রথম আলেকজান্ডার এবং নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে টিলজিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1806 খ্রিস্টাব্দে, 1807, 1808, 1809 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে 1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি হয়েছে রাশিয়ার প্রথম আলেকজান্ডার নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে। পরে প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে প্লম্বিয়ার্সের চুক্তি হয়েছিল পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভোডের সঙ্গে কার? এ প্রথম নেপোলিয়নের, বি দ্বিতীয় নেপোলিয়নের, সি তৃতীয় নেপোলিয়নের, ডি চতুর্থ নেপোলিয়নের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তৃতীয় নেপোলিয়নের মধ্যে 1858 খ্রিস্টাব্দে, এবং এরই প্রত্যুত্তর ছিল ভিল্লাফ্রাঙ্কার চুক্তি 1859 খ্রিস্টাব্দে। পরে লাস্ট প্রশ্ন আজকে, বিশ্বের বুকে প্রথম শ্রমিক শ্রেণীর অসন্তোষ এবং উত্থান কোথায় হয়েছিল? তাহলে দেখো ভালো করে বুঝো, বিশ্বের বুকে প্রথম শ্রমিক শ্রেণীর অসন্তোষ এবং উত্থান কোথায় হয়েছিল? এ ফ্রান্সে, বি জার্মানিতে, সি রাশিয়াতে, ডি ইংল্যান্ডে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইংল্যান্ডে। কেন? ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আর ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণে দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছিল, একটা হচ্ছে মালিক
আর একটা হচ্ছে শ্রমিক। তাহলে শ্রমিকরা কলকারখানায় কাজ করতো, আর শ্রমিকদের অসন্তোষ কেন হবে আর উত্থানই বা কেন হবে? কারণ তাদের যদি না ন্যায্য পাওনা পায় তারা, তাহলে সেই জন্যই ইংল্যান্ড এই হচ্ছে অতি অবশ্যই বিশ্বের বুকে প্রথম শ্রমিক অসন্তোষ আর হচ্ছে উত্থান, শ্রমিক অসন্তোষ এবং উত্থানটা হয়েছিল এই ইংল্যান্ডেই। ওকে, আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। তো যারা নতুন আছো, আপাতত তোমাদের হাতটা বাড়িয়ে দিয়ে সেখানেতে তোমরা আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখো, কারণ এগুলো তোমাদের অতি অবশ্যই আবার আপার প্রাইমারি আছে, এবং যদি কারো সেট দাও, ওই যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সেট, সেগুলো আমি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ওকে, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।